নমস্কার দর্শক বন্ধুরা, অরিন্দমের দাওয়াইতে আরেকবার অরিন্দম বিশ্বাস আপনাদের কাছে এলাম। আমরা একটা অনুষ্ঠান আজকে যেটা সকালবেলা ব্রডকাস্ট হয়েছে, সেখানে আপনারা অনেকেই প্রবীর বাবুকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং প্রবীর বাবুর নির্ভীক সাংবাদিকতার প্রশংসা করেছেন। বিভিন্ন মতামত এসছে। এনকে ডিজিটাল এর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা বার্তাগুলো যেগুলো পাঠিয়েছেন, প্রবীর বাবু আপনাদের সামনে খুব শীঘ্রই আসবেন। এইবার আজকের শীর্ষকের বিষয়টা আসি। একজন চিকিৎসক আমি, নতুন সরকার এসছে, নতুন স্বাস্থ্যমন্ত্রী আছে, তিনি ডাক্তার, এটা একটা পজিটিভ দিক। দীর্ঘদিন প্র্যাকটিস করছেন, বুঝতে পারবেন হাল হকিকত কি হয়েছে বা কি হচ্ছে বা কি করে চালানো যাবে। আজকের শীর্ষক সেই জন্যই, স্বাস্থ্যের কি হাল হবে। একটা কথা, সারা ভারতবর্ষে স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা সমস্যা সব রাজ্যতে আছে, শুধু বাংলায় বললে হবে না। কারণ আমরা মূলত বাংলা নিয়ে আলোচনা করব এবং আলোচনার মধ্যে বাংলায় কি সমস্যা ছিল, সমস্যা হতে পারে বা সমস্যার সমাধান কি করে হবে, সেটাই আলোচনা। সবসময় চাইব বাংলা স্বাস্থ্যের দিক থেকে উন্নত হোক এবং মানুষ পরিষেবা পেতে ভিন্ন রাজ্যে যেতে না হয়। এইটা কিছুটা কমেছে, এটা অস্বীকার করার নেই। বিগত 10 বছর ধরে যে সংখ্যাটা দক্ষিণের দিকে যেত বা উত্তরের কিছু জায়গায় যেত, সেই সংখ্যা কমেছে, এটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ। কিন্তু বাংলায় যে খুব সংগঠিতভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে তা নয়। আমরা 34 বছরে সরকারকে দেখেছি, বাম সরকার ডাহা ফেল করেছেন এবং বাম সরকারে একজন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডাক্তার অম্বরীশ মুখার্জি, একজনই ডাক্তার খুব সম্ভবত যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু ওই 34 বছরের স্বাস্থ্যের হাল যে খুব বড় হবে তা হয়নি। রাজনীতিকরণ হয়েছে, গ্রেড 4 যারা স্টাফ তারা রাজনৈতিক ক্যাডার ছিল এবং বিভিন্ন ডাক্তার ক্যাডার বাহিনীর মধ্যে নাম লিখিয়েছে, যেন সব ডাক্তারই তখন সিপিএম বা বামফ্রন্ট হয়ে গেছিল। বাম সরকারের সময় প্রথমে আরএসপি কে দেওয়া হয়, পরে ওটা সিপিএম নিয়ে নেয়। সেই বেহাল অবস্থা থেকে আমি বলবো 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চেষ্টা করেছিলেন, স্বাস্থ্য ব্যবস্থা কিছুটা ফিরিয়ে আনতে পেরেছিলেন, মানে রিভ্যাম্পিং দ্য ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলে, সেটা উনি চেষ্টা করেছিলেন এবং কিছুটা হয়েছে। ডায়ালিসিস ফ্রি হয়েছে, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প হয়েছে, কিন্তু খামতি থেকে গেছে। প্রথম খামতি যেটা নিয়ে বলা দরকার সেটা হচ্ছে রাজনীতিকরণ। বাম আমলে চূড়ান্তভাবে রাজনীতিকরণ হয়েছে সরকারি হাসপাতালে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ট্রান্সফারটা পুরোপুরি রাইটার্স বিল্ডিং থেকে তৈরি হতো এবং যারা সরকারের খুব কাছের মানুষ ভালো ভালো জায়গায় স্থান পেত, আর বাকিদের ট্রান্সফার করে দেওয়া হতো। কথায় কথায় ট্রান্সফার হয়েছে। পুরো ব্যাপারটাকেই একটা রাজনৈতিক ভাবে মুড়ে ফেলা হয়েছিল। বিভিন্ন অর্গানাইজেশন হয়েছিল, বিভিন্ন অ্যাসোসিয়েশন, তারাই চালাতো। এবং বাম সরকারের সময় প্রশান্ত সুর নামক এক মন্ত্রী আরো বেশি করে নষ্ট করে দিয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন সময় উনি ডাক্তারদের ওপর চোটপাট করে গেছেন, আসল সমস্যাগুলোকে কখনো কাছে টেনে আনেননি বা সমস্যার সমাধান করেননি, সেই প্রচেষ্টা ওনার মধ্যে দেখা যায়।
উনি ডাক্তারের যে কনফিডেন্স লেভেলটা সেটা কিন্তু উনি একদম শেষ করে দিয়েছিলেন। আর উনি বিভিন্ন হেলথ অর্গানাইজেশনের লোকজনকে করেছেন। ডাক্তারদের নন প্র্যাকটিসিং করে দেওয়া, প্রথমে প্র্যাকটিসিং তারপর নন প্র্যাকটিসিং, এটাও একটা ভুল সিদ্ধান্ত ছিল। অনেক ভালো ডাক্তার যারা হাসপাতালেও যেত ঠিক মতন, আবার প্র্যাকটিসও করেছে সন্ধেবেলাতে, তারা কিন্তু একের পর এক কাজ ছেড়ে দেয়। সেই ক্ষেত্রে একটা বড় ভুল সিদ্ধান্ত হয়েছিল। তখন কোতলপুরের একজন এমএলএ ছিলেন গৌরী দত্ত, ডাক্তার ছিলেন। উনি একটার পর একটা বই লিখে গেছিলেন, কিন্তু বাস্তবে সেটা পরিণত হয়নি এবং কিছু ভুল সিদ্ধান্তের শরিকও উনি ছিলেন। যাই হোক, আমাদের ভবিষ্যৎটা দেখতে হবে, বর্তমান আর ভবিষ্যৎটা আমাদের দেখতে হবে। এবং 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খামতিগুলো ছিল একই, রাজনৈতিক লোকেদেরকে প্রাধান্য দেওয়া, বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়ে গেল। সেটা আরজি করের সময় হয়েছিল, এটা অস্বীকার করার নেই। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লড়াই চলছিল, কেউ সমর্থক, কেউ তাদের বিরোধী, এবং পরিস্থিতি কিন্তু খুব ঘোলাটে হয়ে গেছিল, এটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ। যেটা সমস্যা সব থেকে বেশি হচ্ছে এই ট্রান্সফার পলিসি। কিছু লোক এমন ভাবে কায়দা করে কলকাতার হাসপাতালগুলো রয়ে গেল, কেউ কেউ আবার কিছু দুদিন বাঁকুড়াতে গিয়ে বাকি 4 দিন কলকাতায় করে ওই সময়টা মিটিয়ে দিয়েছে, এরকমও ঘটেছে। কেউ কেউ ট্রান্সফারই হয়নি, এসএসকেএম যে বসেছে, গ্যাট হয়ে বসেছে, ছিলই তা। তার জন্য কিছু মন্ত্রী দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী। এবং আমরাও দেখেছি একজন নিউরোসার্জনের ওপর চরম অপমান করা হয়েছিল তাকে। সে যথেষ্ট পারঙ্গম ছিলেন তার কাজে, তিনি ভিড় ভাড়টা এড়াতে বা কাউকে ঠিক মতো সময় দিতে পারছিলেন না, কারণ নিজে কাজে ব্যস্ত ছিলেন, যথেষ্ট ভালো নিউরোসার্জন ছিলেন। তার উপরও অত্যাচার হয়েছে, পরে ওনাকে আদালত থেকে রেহাই দেওয়া হয় এবং যে এরিয়ার গুলো ওনার পাওয়ার কথা সেটা সবটাই উনি পেয়েছেন। এইটুকু খবরের কাগজ অব্দি, হাতে পৌঁছেছি কিনা আমি জানি না, কিন্তু এখন উনি প্র্যাকটিস করেন। নতুন সরকার এসছে, নতুন সরকারের আজকে একটা বড় ঘোষণা হয়েছে। ঘোষণাটা কি? 10% বেড গরিব মানুষের জন্য বর্ধিত থাকবে, সেটা রিজার্ভ থাকবে। এই বিষয়টা যদি কেউ করতে পারে, আমি বলবো a giant leap forward and a positive movement will take place. কারণ আজকে স্বাস্থ্য ব্যবস্থার এমন অবস্থা, এক শ্রেণীর মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা করতে পারেন না। যদিও বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, তারা প্রাইভেট হসপিটালে যান, নার্সিং হোমে যান, গিয়ে লুণ্ঠিত হয়ে ফেরত আসেন, পকেট ফুটো হয়ে যায়। ভারতবর্ষের একটা হিসেব আছে, 1% মানুষ প্রত্যেক বছর পভার্টি লাইনে চলে যান। কেন? চিকিৎসা করাতে, আউট অফ পকেট, নিজের পকেট থেকে। এক শ্রেণীর লোকের কাছে ইন্স্যুরেন্স আছে, কিন্তু ইন্স্যুরেন্সের জিএসটি সরে গেল, যা প্রিমিয়ামটা বয়সের সাথে সাথে দিতে হয়, সেটা কিন্তু একটা বেশ বড় সংখ্যা, বেশ বড় সংখ্যা এটা। সেটাও কিন্তু মানুষ এর পক্ষে, সাধারণ বাঙালির পক্ষে এটা সত্যি অসুবিধা। আবার অনেক সময় রিজেক্টেড হয়, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সই করিয়ে নিচ্ছে, পুঙ্খানুভাবে মানুষকে বোঝাতে পারে না তাদের এজেন্টরা। সেই এজেন্টদের মধ্যে অনেক দুর্বলতা আছে, তাদের পুরো বিষয়টা পড়াশোনা করা থাকে না। সেখানে মানুষ যখনই যায়, হাজারটা প্রশ্ন সম্মুখীন হতে হয় ডাক্তারদের, এবং ডাক্তারদের মিথ্যাবাদী বানাতে হয় যে এই মেডিক্লেমটা পাস করার জন্য। ডাক্তারদের অবস্থাটা কিন্তু খুবই জটিল হয়, এবং এই জাতাকলে নিষ্পেষিত হয়। অনেকগুলো চ্যালেঞ্জ বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর কাছে। এই 10% যে ভর্তি হবে, সেটা প্রায় 2000 বেড
এদের জন্য থাকবে রিজার্ভ, এইটুকুই বলা হচ্ছে। 10% করে বিভিন্ন 25টা বেসরকারি হাসপাতাল যারা আছে, এই নিয়মটা আজকে নয়, বহুদিন আছে, এটা নতুন নিয়ম নয়। অনেকেই 1 টাকার বিনিময়ে জমি পেয়েছে হাসপাতাল করার। তারা লিখিত দিয়েছিলেন যে 10% গরিব মানুষকে চিকিৎসা দেবেন, কিন্তু সেইটা কোনোদিনই ফুলফিলড হয়নি, এটা অধরা থেকে গেছে। এইটা যদি রিয়েলাইজ করতে পারে, এটা যদি রিয়ালিটি হয়, অবভিয়াসলি বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর বিষয় একটা বলবো, আর জায়েন্ট লিপ ফরওয়ার্ড, আবার বলবো, কিন্তু কতটা করতে পারবেন জানি না। কারণ বিজেপি সরকারকে উনি রিপ্রেজেন্ট করছেন, উনি টোটালি ইন্ডিপেন্ডেন্ট নন। সিদ্ধান্তের ব্যাপার আছে, অর্থ মন্ত্রকের কিছু সিদ্ধান্ত হয়, কারণ টাকাটা অর্থমন্ত্রীর কাছ থেকে আসে। সেই মন্ত্রণালয়ে কতটা দেবেন, কি করতে পারবেন সেটা একটা প্রশ্ন, কত বেড বাড়াতে পারবেন সেটা একটা প্রশ্ন। বিভিন্ন হাসপাতালে আজ যারা কাজ করছে, শুধু ডাক্তার নয়, পুরো হাসপাতালটা নির্ভর করে ডাক্তারদের ওপর নয়, এবং হাসপাতালের যদি আপনি বিল দেখেন, তাতে ডাক্তারদের যে অংশটা থাকে সেটা খুব ক্ষুদ্র। বড় অংশ চলে যায় হচ্ছে ওষুধে, বড় অংশ যায় বিভিন্ন সার্ভিসে, ইনভেস্টিগেশনসে। তো সামনের চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক। যদি 1-2 করে বলি, ইনভেস্টিগেশনস। আচ্ছা, ভারতবর্ষে তো কেন্দ্রীয় সরকার আছেন, রাজ্য সরকাররা আছেন। আজকে ফাস্টিং ব্লাড সুগার একটা ল্যাবে যদি 200 টাকা হয়, আরেকটা ল্যাবে 300 টাকা হচ্ছে। এই বৈষম্যটা কি আটকানো যায় না? নিশ্চয়ই যায়। কি কারণে হয়? তাহলে কোয়ালিটি চেক করা দরকার প্রত্যেকটা ল্যাবের। ল্যাব তো গজিয়ে উঠছে প্রত্যেক দিন, মানে মাশরুমিং অফ ল্যাবস in every area of Bengal, শুধু not only in Calcutta. This is taking place with relentless regularity. কোয়ালিটি চেকটা কি হচ্ছে প্রত্যেকটা ল্যাবে? যদি সেটা হয়, তাহলে একই তো দাম হওয়ার কথা, একই তো খরচ হওয়ার কথা। বিভিন্ন পরীক্ষার মাঝে মাঝে কারুর 1000 টাকার তফাৎ হয়, 2000 টাকার তফাৎ হচ্ছে বিভিন্ন ইনভেস্টিগেশনে। এইবার সব থেকে বড় জিনিস, সাধারণ মানুষের জন্য কি ইনভেস্টিগেশন খরচটা সব ল্যাবে এক করতে পারবেন? সেই প্রচেষ্টা ওনাকে করতে হবে। 1 নম্বর, যে খরচটা হচ্ছে সেই খরচটা কি কমাতে পারবেন? সেটা একটা চ্যালেঞ্জ। কারণ মানুষ শেষ হয়ে যাচ্ছে, সাধারণ বাঙালি শেষ হয়ে যাচ্ছে, সাধারণ বাংলার মানুষ শেষ হয়ে যাচ্ছে। 3 নম্বর, কলেজে কলেজে চিকিৎসক মহলে যে রাজনীতিটা হচ্ছে, সেইটা কি বন্ধ করতে পারবেন চিরতরে? যে না, ডাক্তারদের মধ্যে কোনো রাজনীতির ব্যাপার নেই, মেডিকেল কাউন্সিলের ভোট হবে, সেখানে ব্যালট পেপার ছিনতাই হয়। এইগুলো বন্ধ করতে হবে আমাকে। আই হ্যাভ টু স্টপ ইট। এইটা যদি কমিট করতে পারেন, এবং সেটাকে যদি, if the dream turns into a reality, that will be a commendable job. খুব ভালো কাজ হবে। ডাক্তারদের রাজনীতিকরণ থেকে মুক্ত করতে হবে। এই মুক্তি যদি ডাক্তাররা পায়, ডাক্তাররা কিন্তু ডাক্তারদের কাজ করতে পারবে। সেটা শুধু কলকাতা কেন্দ্রিক হলে হবে না, সেটা পুরো বাংলায় করতে হবে। কারণ ডাক্তাররা বিভিন্ন চাপে থাকে, সেটা আমরা দেখেছি। বিভিন্ন রাজনৈতিক নেতা কোথাও ভর্তি হয়ে যান, ডাক্তারি সার্টিফিকেটটা নিয়ে নেন, এবং তারা চাপে থাকে। এই চাপ মুক্ত কি করা সম্ভব নতুন স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে? এইটা একটা বিষয়। কলেজে ইউনিয়নে রাজনীতি বন্ধ হয়ে যাক। আমরা দেখেছি যখন আমরা বাম আমলে রাজনীতি করতে গিয়ে কতটা নোংরামি হয়,
মারপিট হয়, গুন্ডামি হয়। থ্রেট কালচার যে কথাটা এসেছিল ওটা বাম আমল থেকেই এসেছিল, ওটা তৃণমূল কন্টিনিউ করেছে বিভিন্ন লোক দিয়ে। হাসপাতাল থেকে বিভিন্ন ওষুধ চুরি গেছে, একটা বড় অংশ সিন্ডিকেট তৈরি হয়। সেই সিন্ডিকেটটা কি আটকাতে পারবেন? যদি নিরপেক্ষ ভাবে কাজ করেন সম্ভব, অসম্ভব নয়, কিন্তু কাজটার কিন্তু কঠিন। এতদিন যে একটা ক্ষয়িষ্ণু অবস্থা, একটা ডেকাডেন্স, the health system went into a quagmire, এই জিনিসটা থেকে বার করা কঠিন কাজ, চেষ্টা করা দরকার। এইবার ওষুধের দাম, বিভিন্ন প্রধানমন্ত্রী যোজনা আছে যেখানে ওষুধের দাম কম পাওয়া যায়, কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন আসে, ওষুধটা ঠিক তো? কারণ কিছুদিন আগে পর্যন্ত জাল ওষুধের যে গল্প হয়েছে, এবং ভারতবর্ষ থেকে জাল ওষুধ যাচ্ছে ঘানা, নাইজেরিয়াতে, সেই সব কোম্পানির ওপর আটকাতে পারবেন তো? এই জাল ওষুধ আটকানো মানুষকে কিন্তু আত্মবিশ্বাস, তো মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে। কনফিডেন্স বিল্ডিং মেজার needs to be undertaken by the health department, that every medicine you are taking is not fake, it is absolutely tasted and pure. This message must be disseminated all across Bengal. মানুষকে এই ভরসাটা দিতে হবে। ওষুধের দামটা কমান, মানুষের পক্ষে হচ্ছে না। মানুষ বড্ড অসহায়, সাধারণ মানুষ অসহায়, কারণ কিছু হাসপাতালে লুণ্ঠন হয়। ব্যবসা একটা জিনিস, লুণ্ঠন আর একটা জিনিস। এইটার ব্যালেন্স করা কিন্তু কঠিন কাজ। কাজগুলো কিন্তু অনেক, সেখানে অসীম সাহস দরকার, অপরিসীম পরিশ্রম দরকার, আর দক্ষতা দরকার। রাজনীতির ওপরে কিন্তু স্বাস্থ্যমন্ত্রীকে যেতে হবে। রাজনৈতিক জালে জড়িয়ে গেলে স্বাস্থ্য ব্যবস্থা যে খুব ভালো হবে তা নয়। আর কলেজে কলেজে যেন কোনো ছাত্র নেতা আর নেতা ডাক্তার তৈরি না হয়, যা আমরা তৃণমূল আমলে শুনছি। কারণ নার্সিংহোম আছে, কেউ অনেক সুবিধা নিয়ে তারপরে বিক্ষুব্ধ হয়েছেন। যাই হোক, এই সমস্যাগুলো আছে। আর এই যে একটা কথা শুনছি যে সরকারি হাসপাতালে বেড না পেলে বেসরকারি হাসপাতালে চলে যাওয়া যাবে, সেটা স্বাস্থ্য দপ্তর থেকে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেওয়া হবে, এটার মধ্যে পুরো স্বচ্ছতা থাকবে তো? বেসরকারি হাসপাতালকে কিন্তু আগেও মিটিং করে খুব লাভবান হয়নি। 34 বছর ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় টাউন হলে একটা মিটিং করেছিলেন, সেখানে বেসরকারি হাসপাতালের মালিকদের সাথে বা তাদের প্রতিনিধিদের সাথে অনেক কথা বলেছিলেন, বকাবকিও করেছিলেন। তাতে কিন্তু দাম বাড়েনি। সে পেসমেকার থেকে হোক, অ্যাঞ্জিওগ্রাম হোক, কায়দা করে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল খরচটা। সব থেকে খারাপ অবস্থা হয় সাধারণ মানুষের। সাধারণ মানুষ তারা অসহায়, আবার বলছি, তারা কি বলতে পারে তারা বলার জায়গাতে নেই। কারণ পাড়ার এমএলএ একটু চিঠি লিখে দিল, একটু 5% কমিয়ে দেওয়া হলো, তাতে কিন্তু খুব কষ্ট হয়। কোভিডের সময় কঙ্কালসার চেহারাটা সারা ভারতবর্ষে আমরা দেখেছি, বাংলাও অন্যথা হয়নি। কিন্তু আমরা সবসময় নতুনের কাছ থেকে আমরা চাইবো বেশি,
আমাদের আবদার আছে, আমাদের অনুরোধ থাকে, আমরা আশাও করি। এই জায়গাটাই পূরণ করা দরকার। কিন্তু বেসরকারি হাসপাতাল মাঝে মাঝেই বেড নেই বলে কিন্তু স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে, স্বাস্থ্যসাথীতে ভর্তি করতে পারেনি। অনেক সময় ডাক্তারদেরও আপত্তি ছিল যে খরচটা দেওয়া নিয়ে, এই নিয়ে অনেক বেসরকারি হাসপাতালের elite doctors who are extremely rich, stinking rich, যেটা বলবো, they raised objections। তবুও ডাক্তার সমাজ তো আমরা, আমাদের মানসিকতাটা আর মানবিকতার দিকটা আলাদা। গরিব মানুষের পাশে থাকা যেরকম দরকার, আর যেখানে জেনুইন ফিস সেটা দিতেই হবে। আর যাদের মেডিক্লেম আছে তারা অনেকটা বেঁচে যাচ্ছেন, কিন্তু বড় অংশের মেডিক্লেম কিন্তু নেই। এই জায়গাটাই কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আবেদন, যতটা পারেন মেডিক্লেমের বিষয়টা সবার গোচরে আনুন, করতে বলুন, কিন্তু প্রিমিয়ামটা কমানোর ব্যবস্থা করুন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আছে, তার সাথে কথা বলে এটা করা যায় না তা না। তারাও কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোও কিন্তু কোটি 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 টাকা নিচ্ছে, আয় করছে। জিএসটি সরালেও যে সংখ্যাটা, যে পরিমাণটা আপনাদের দিতে হয়, সেটাও যথেষ্ট পরিমাণ। এইবার একটা কথা, মেডিকেল কাউন্সিলে নির্বাচন নিয়ে নানান প্রশ্ন এসছে। একটা ডাক্তারদের মধ্যে ব্যালট ছিনতাই, যদিও অনেক অ্যাসোসিয়েশন আছে, ব্যালট ছিনতাই হয়, জালি হয়, সই জাল হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচনটাকে একদম সাধারণ নির্বাচনে হয়, এটা অনেকের, আজকে যারা শুনছেন তারা জেনে রাখুন, এটা হয়। মেডিকেল কাউন্সিলে একটা গ্রুপ অফ ডক্টর্স হু আর ভেরি অনেস্ট, উইদাউট এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, they will be very honest in their approach and very practical and pragmatic। এদের দিয়ে মেডিকেল কাউন্সিলটা তৈরি হোক না। এইবার মেডিকেল কাউন্সিল একটা নিয়ম করেছেন যে ক্রেডিট পয়েন্টস নিতে হবে। আপনারা সবসময় বলছেন, দিল্লিতে হয়, একসময় গুলাম নবী আজাদ কংগ্রেসের হেলথ মিনিস্টার ছিল, উনি বিভিন্ন নিয়ম করেছেন, যে করেছিলেন, সেটা কতটা হয়েছে ফলপ্রসূ সেটা দেখতে পাচ্ছি না, যে কোম্পানির কাছ থেকে নিতে পারবে না, একটা ব্যবসা হয়ে যাচ্ছে। এই ক্রেডিট পয়েন্টস করতে গিয়েও কিন্তু বিভিন্ন কোম্পানির ওপর ভরসা করে তারা রেজিস্ট্রেশনটা হচ্ছে, তারপর টাকা তুলছে। এই কোম্পানি বলবে রেজিস্ট্রেশন করে আমি তোমার জন্য 10,000 করে দিয়েছি, মাসে 50,000 দাও আমাকে। ব্যবসা, ব্যবসা। তো এই ক্রেডিট পয়েন্টস এর ব্যাপারটা আপনারা একটু ভাবুন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নিজের থেকে যেন এই ক্রেডিট পয়েন্টস এর কথাটা বলে। সাধারণ দর্শকদের কথা বলি, ক্রেডিট পয়েন্টস মানে হচ্ছে বিভিন্ন কনফারেন্সে গিয়ে নিজের নলেজটাকে বাড়ানো, বর্তমান যুগে কি কি চিকিৎসা পদ্ধতি পরিবর্তন হচ্ছে সে বিষয়ে অবগত হওয়া, মানে টু আপগ্রেড আওয়ার নলেজ, কিপিং উইথ টাইম। এই জিনিসটা করতে গিয়ে সেখানেও কনফারেন্স গুলো কিন্তু কোম্পানিরাই স্পন্সর করছে, স্পিকার্স আনছে, টাকা দিতে হচ্ছে ফর রেজিস্ট্রেশন। তারপর সেই ডাক্তার obviously will be close to that company who helped him at the odd hour। এই জিনিসটা ক্রেডিট পয়েন্টস নিয়ে আপনারা ভাবুন। মেডিকেল কাউন্সিল অর্গানাইজ করুন, সেইটা বরং কাজে দেবে। এইটা করতে গিয়ে এটা কোনো রেভলিউশনারি স্টেপ হবে না। This step will be counterproductive in the long run। As usual, the companies will be having a free run without any impediment
they will go ahead with their business. সেটা মেডিকেল কোম্পানিজরা ইলেকটোরাল বন্ডসেও টাকা ঢালছে, এটা তো প্রমাণিত হয়েছে। তো কাজ স্বাস্থ্যমন্ত্রীর অনেক, he has to shoulder a huge responsibility. He has to fulfill many dreams, many promises. স্বাস্থ্য পরিষেবা যেন বেহাল না হয়ে যায়। আর একটা জিনিস, ভ্যাকসিন নিয়ে আপনারা বলছেন, সরকারি ব্যবস্থায় সরকার তো ভ্যাকসিন তৈরি করে না, ভ্যাকসিন তো তৈরি করছে কোনো প্রাইভেট কোম্পানি। তাদের কাছ থেকে যে ভ্যাকসিনটা নিচ্ছেন সেটা যেন কোয়ালিটি ওয়াইজ ভালো হয়, মানুষের সুবিধা। কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিন নিয়ে কিন্তু সরকারের কোনো আলোচনা হয় না। চাইল্ড ভ্যাকসিনেশন ফ্রি হচ্ছে, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন কিন্তু লাগে, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, তারপর হার্পিসের, এটা লাগে। বিভিন্ন ভ্যাকসিন আছে, সেগুলো কিন্তু লাগছে। কিন্তু ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়ার ভ্যাকসিনটা চেষ্টা করুন এটা ফ্রি করে দেওয়ার, and to motivate people to get the shots. The present health minister has a huge responsibility, and he has to carry his responsibility very seriously and assiduously. এই জায়গাটা আমার বক্তব্য, it should not turn into a ghetto. মানুষের সাহায্য করতে হবে, কারণ হেলথ ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেটরস of state development. State's development is very important with regard to health, economy and education. সব জায়গাতে আশা করব উনি পারফর্ম করবেন। আর এটা বলেই শেষ করব, রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, স্টপিং বাই দ্য woods on a snowy evening. The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. আমার আছে কথা দেওয়া, মানে অনেক প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারবেন এই আশা রাখছি। আশা রেখেই অরিন্দমের দাওয়াই আজকে শেষ করছি। ভালো থাকবেন। প্রবীর বাবু আসবেন, আবার আসবেন with redoubled vigor, especially the way you have blessed him, the way you have sent him good wishes. With your blessings, he will stage a comeback, a marvelous comeback. আসবেন উনি ফিরে, তখন with a different flavor and flair। প্রবীর বাবু আপনাদের কাছে আসছে শীঘ্রই, একটু অপেক্ষা করুন। কদিনের অপেক্ষা। আমি অরিন্দম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। এনকে ডিজিটালের পাশে থাকুন। এনকে ডিজিটালের আপ্রাণ প্রচেষ্টা, প্রদীপ বাবু ভ্যাকুয়ামটা কিন্তু ফিল আপ করছে তার টিম মেম্বার্সরা। এই ভ্যাকুয়াম, নেচার ক্যানট টলারেট এনি ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়ামটা পূরণ করছে। দে আর ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক, দে আর ওয়ার্কিং এক্সট্রিমলি হার্ড, দে আর হ্যাভিং আ হার্ড টাইম, বাট দে আর ব্যাটলিং ইট আউট। এই জায়গায় মাথায় রাখবেন। প্রবীর বাবু ফিরবেন, ফিরে এসে আবার অনুষ্ঠান করবেন, আপনাদেরকে আবার নতুন কিছু আইডিয়া নিয়ে, নতুন কিছু নিউজ নিয়ে, নতুন কিছু আলোচনা নিয়ে। প্রবীর বিশ্বাস উইল রিটার্ন, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। ওনাকে আশীর্বাদ করুন, এনকে ডিজিটালের পাশে থাকুন, ওনার টিমকে শুভেচ্ছা বার্তা পাঠান। ধন্যবাদ নেবেন, নমস্কার নেবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই আসছি
অরিন্দমের দেওয়াই নিয়ে আরেকবার।